স্যার আমাদের তো অক্সিডেশন রিডাকশন টাইট্রেশনটা করানো হয়নি স্যার ম্যাথ প্রবলেমের জন্য। আমি কি তোমাদের ম্যাথগুলো স্ক্রিনশট দিয়ে নিইনি স্যার? Let me see. লাস্ট দিন স্যার ব্যালেন্সিং এর স্ক্রিনশট গুলো দিয়েছেন স্যার। ব্যালেন্সিং এর স্ক্রিনশট আমাদের Okay. আছে স্যার, কিন্তু অক্সিডেশন রিডাকশনের জন্য নয়। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা যে কাজটা করছি, আমরা প্রথমে হচ্ছে আমাদের ম্যাথগুলো সব স্ক্রিনশট দিয়ে নিব। আমার কাছে বোধহয় 7টা প্যাটার্নের ম্যাথ আছে, ঠিক আছে? সো আমরা 7টা প্যাটার্নের সবগুলো ম্যাথকে স্ক্রিনশট দিয়ে নিব। দেওয়ার পর আমরা হয়তো এখান থেকে একটা বা দুইটা ম্যাথ ক্লাসে শেয়ার করব, এন্ড আদার ম্যাথগুলো হচ্ছে আমরা বাসায় ট্রাই দিব। যেহেতু ম্যাথগুলো সব করা আছে, আমার মনে হয় তুমি ম্যাথগুলো বাসায় দেখলেই বুঝে যাবে। যদি তারপরে কোনো ম্যাথে প্রবলেম থাকে, আমরা তো নেক্সট দিন সুযোগ আছে আমাদের শেয়ার করার, ঠিক আছে? তাহলে আমি প্রথমে হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন থেকে শুরু করে আমাদের যে ম্যাথগুলো আছে, আমরা ম্যাথগুলো প্রথমে একটা স্ক্রিনশট দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি শেয়ারে যাই। আমি প্রথমে একেবারে 1 থেকে 7 পর্যন্ত যে আবার ব্যাক করব। সো যদি কেউ মিস করে যাও কোনো সমস্যা নাই, আমি যখন আবার ব্যাক করব তখন তুমি আবার তুলে নিতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা স্যার শুরু করে দিই। তাহলে আমরা আজকে শুরু করছি প্রিন্সিপাল অফ টাইট্রেশন থেকে। আসো আমরা স্ক্রিনশট দেওয়া শুরু করি। আচ্ছা, এখানে আমাকে আরো কোশ্চেন করেছে, what would be approximate date of getting the test result? approximate date of getting the test result, এটা এখন আসলে কোন টেস্ট? সেন্টআপ 1 এটা আমি জানি যে ডিসেম্বর 15 এর আগে দেয়া হবে, এক্সাক্ট ডেট বলা হয় নাই। আর যেহেতু সেন্টআপ 2 ডেট কবে আমি জানি না, সো দ্যাট রেজাল্ট কবে আসবে সেটাও আসলে আমার বলার কোনো স্কোপ নাই। তোমাদের বন্ধু আরো একজন আমাকে প্রশ্ন করেছে, what would be the approximate date of getting the test সেন্টআপ 2 result, what would be published before January? স্যার আমি ডেট জানি না এক্সামের, সো এক্সাম ডেট না জানলে প্রেডিক্টেড ডেট আমি বলার কোনোই সুযোগ নাই। এইটা এখন একটা সলভ আমি জানি না, এটা কি জানি কলেজের অফিসে তুমি ফোন করলে ওনারা বলতে পারবেন কিনা। তুমি চাইলে কলেজের অফিস যেখানে হচ্ছে সেক্রেটারি স্যার বসেন কলেজের রিসেপশনে, ওইখানে তুমি নক দিয়ে দেখতে পারো, ওনারা যদি কিছু জানে হয়তো তোমার সাথে শেয়ার করতে পারবে, বাট আমি সেটাও জানি না যে আসলে ওনারা কতটুকু জানেন। আচ্ছা, কি ব্যাপার 6 এর পর 7 হয়ে গেল কেন? আমরা স্যার 3ও মিস করেছি স্যার। কি ব্যাপার এরকম মিস গেল কেন? আচ্ছা আমি দেখছি স্যার, দেখছি কোনো কারণে আমি কি নাম্বার ভুল করলাম কিনা। ওকে, এটা 7 এর সেকেন্ড পার্ট। দেখি তো আর কোনো ম্যাথ নাই। আচ্ছা আমি আরেকবার রিচেক দিই কি ব্যাপার। 1 আছে, ওকে 2 আছে, কিন্তু 2 এর সম্ভবত ভ্যালুগুলো কারেকশনে আছে। আমি যতদূর গতদিন ক্লাসে বলেছিল যে স্যার ভ্যালুগুলো কারেকশন আছে কিন্তু করতে পারি নাই। এটা এটা 3, ইটস ওকে, এটা 3 বা 4 ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। এটা পটাশিয়াম আয়োডাইড, এটা 5, ওকে এটাতেও কোনো প্রবলেম নাই। এন্ড 7, ওকে সমস্যা নেই স্যার, এই কয়টা ম্যাথ থাকলেই চলবে। এই কয়টা ম্যাথ দিয়ে আমরা আমাদের যে কয়টা প্যাটার্ন আছে আমরা কভার করতে পারবো, সমস্যা নেই স্যার। কোনো কারণে হয়তো আমি এখানে নাম্বার বসানোর সময় ঠিক মতো বা নাম্বার বসানো হয় নাই। ওকে, তাহলে কত নাম্বার করে দিই? আসো আমি তোমাদের সাথে 2 নাম্বারটা করি স্যার, যেহেতু আমি জানি যে 2 নাম্বারের রেজাল্ট গুলো পারফেক্ট না, 2 নাম্বারের রেজাল্টে চেঞ্জ আছে, সো দ্যাট আসো আমরা 2 নাম্বার ম্যাথটা একটু করি। তো আচ্ছা 2 নাম্বার ম্যাথে যাওয়ার আগে আমরা স্যার এই জায়গাটা একবার একটু দেখে যাই, কাজ এটা আমাদের যে প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটা, আমরা একটুখানি প্রিন্সিপালটা যদি খেয়াল করি, এখানে আমরা ঠিক আগের সেই ইকুয়েশনটাকেই আমরা প্ল্যান করছি যে যখন কোনো রিঅ্যাকশন হচ্ছে, তোমার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন নাম্বারটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, এবং ইলেকট্রন নাম্বারটা ব্যালেন্স করতে গিয়ে আমাদের রিঅ্যাকশনে দেখা যায় অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের মোল নাম্বারে চেঞ্জ চলে আসে। সো দ্যাট আমরা যখনই রিঅ্যাকশন করছি, আমাদের অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের এই যে মোল নাম্বারের চেঞ্জ,
এটার পুরোটার কারণটাই হচ্ছে আমাদের ইলেকট্রন নাম্বার ব্যালেন্সিং। তো ওইটা করার সময় আমরা যেটা করি, আমরা এই অক্সিডেশন রিডাকশনের প্রিন্সিপালের ক্ষেত্রে যে আমরা লিখি মোল নং অফ অক্সিডেন্ট or oxidizing agent divide by mole nong of এখানে of reductant। দেখা যায় এরা অলওয়েজ হচ্ছে একটা মোল নাম্বারের ফিক্সড রেশিও ফলো করে। ফলে আমরা এখানে যদি ধরে নেই যে হ্যাঁ আমার অক্সিডেন্টের মোল নাম্বার এ আর রিডাক্টেন্টের মোল নাম্বার বি, আমরা নেক্সট লাইনেই এই যে মোল নাম্বার যে ব্যাপারটা এটাকে একটু এক্সপান্ড করে নিতে পারি। আমরা জানি মোল নাম্বার মানেই হচ্ছে ভলিউম আর স্ট্রেংথের প্রোডাক্ট। সো দ্যাট তখন আমরা লিখতে পারি যে অক্সিডেন্টকে আমরা যদি এ ধরে নেই তাহলে 1 ধরে নেই, তাহলে এটা V1S1 ডিভাইড বাই রিডাক্টেন্ট বা রিডিউসিং এজেন্টকে যদি আমরা 2 ধরে নিই তাহলে ভলিউম অফ রিডিউসিং এজেন্ট ডিভাইড বাই ভলিউম অফ হচ্ছে স্ট্রেংথ অফ রিডিউসিং এজেন্ট। ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে নিই আমরা এই ভ্যালুগুলো পাই। পরবর্তীতে ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে দেখা যায় যে B ইন্টু V1S1 ইজ ইকুয়াল A ইন্টু V2S2। এই প্রিন্সিপালটা বা এই লটা আমরা পেয়ে থাকি এবং এই লটাকেই হচ্ছে আমরা ইউজ করে আমাদের যেই টাইট্রেশন সেই টাইট্রেশনটা করে থাকি। এখন খেয়াল করে দেখো, যখন আমরা অ্যাসিড বেস নিয়ে কাজ করেছি সেম ল ইউজ করেছি, যখন আমরা অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট নিয়ে কাজ করছি একই ল নিয়ে আমরা কাজ করছি। বিকজ আমরা জানি যে যখনই এই টাইপের রিঅ্যাকশন হয়, যখনই কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, তখনই সবসময় তারা একটা মোল নাম্বারের রেশিও মেনটেন করে রিঅ্যাকশনটাকে কন্ডাক্ট করে। সো দ্যাট আমাদের এখানে অলওয়েজ হচ্ছে এই রেশিওটাকে ব্যবহার করেই আমরা কাজটা করে থাকি। তো এই থিওরিটাকেই হচ্ছে আমরা কাজে লাগাই আমাদের ম্যাথে। সো আমাদের যে সেকেন্ড ম্যাথ, সেই সেকেন্ড ম্যাথটা আমি ট্রাই দিতে চাই, কারণ ওই যে এখানে বোধহয় ক্যালকুলেশনে কিছু এরর আছে। তো আচ্ছা আচ্ছা ওকে স্যার, এক সেকেন্ড। ওকে স্যার, একই কথা, কোনো সমস্যা নেই স্যার, একই কথা, এটা নিয়ে কোনো টেনশন নেই। তুমি ইকুয়েশন তো সেম থাকবে, ইকুয়েশন এটার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ওকে, আসো আমরা ম্যাথ শুরু করে দিই। তো আমাদের ম্যাথে বলা হয়েছে 0.5 গ্রাম iron is dissolved in 30 ml sulfuric acid and to titrate this solution 50 ml potassium permanganate solution is required. Find the concentration of potassium permanganate solution. So that প্রথম রিঅ্যাকশন যেটা আমরা আমাদের আয়রনকে সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করেছি, এন্ড দেন প্রথমেই একটা কারেকশন আছে, সেটা হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন লাগবে। তাহলে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে, ফেরাস সালফেট এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস করছে। তো আমরা সেই সলিউশন প্রিপারেশনের যেই ইকুয়েশনটা আছে সেটা ইউজ করলাম, এন্ড দেন সেখান থেকে আমরা হচ্ছে আমাদের আয়রনের কনসেন্ট্রেশন বা আয়রন সলিউশনের কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করে নিয়েছি। তো এইখানেই বোধহয় প্রথমে আমাদের অ্যান্সারে একটা ভুল আছে। তো তোমরা চাইলে একটুখানি আমাকে করে যদি অ্যান্সারটা বলো। 0.5 ইন্টু 1000 ডিভাইড বাই 55.85, তুমি চাইলে 56 ইউজ করতে পারবে। তো এটার অ্যান্সার হচ্ছে 0.298 0.298 মোলার। এখন খেয়াল করো স্যার, তুমি যখন 1 মোল আয়রন ডিসলভ করছো সেখান থেকে 1 মোল আয়রন সালফেট আমরা ফর্ম করছি। তার মানে আমাদের সলিউশনে আয়রনের মোল নাম্বার এবং আয়রন সালফেটের মোল নাম্বার সেম, এন্ড দেন সলিউশনে আয়রন এবং আয়রন সালফেটের মোল নাম্বার যেহেতু সেম, তাহলে বলতে পারি যে সলিউশনে আয়রনের কনসেন্ট্রেশন এন্ড আয়রন সালফেটের কনসেন্ট্রেশনও সেম থাকবে। তাহলে যেহেতু আমাদের আয়রনের মোল নাম্বার এবং আয়রন সালফেটের মোল নাম্বার সেম থাকে, তাই আয়রনের কনসেন্ট্রেশন এবং আয়রন সালফেটের কনসেন্ট্রেশনও সেম থাকবে। এখন তুমি তাহলে তোমার রিডিউসিং এজেন্ট আয়রন সালফেটের ভলিউম জানো 30 ml, তুমি তোমার রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন জানো 0.298, আর অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউম জানো। আমাদেরকে কোশ্চেন করাই হয়েছে যে আমাদের অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশন কত। তাহলে আমরা আমাদের ভলিউম জানি, আমাদের এখানে কনসেন্ট্রেশনটা একটু কারেকশন করতে হবে, 298 মোলার, এন্ড মোল নাম্বার অফ রিডিউসিং এজেন্ট, মোল নাম্বার অফ অক্সিডাইজিং এজেন্ট আমরা ইকুয়েশন থেকে পেয়েছি, কারণ এখানে দেখাই যাচ্ছে মোল নাম্বার অফ রিডিউসিং এজেন্ট 10
আর মোল নাম্বার অফ অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে 2, সেখান থেকে আমরা মোল নাম্বার অক্সিডাইজিং এজেন্ট এবং মোল নাম্বার রিডিউসিং এজেন্ট নিয়ে নিলাম, নিয়ে ইকুয়েশনটাকে আমরা সলভ করলাম। তো ইকুয়েশনটা যদি তুমি সলভ করো তাহলে এখানে কত হচ্ছে, 2 into 30 into 0.298 divide by 10 0.035 0.035 স্যার আমরা 0.036 লিখি, কারণ 357 আছে, সো দ্যাট 0.036 মোলার। দেখো তো স্যার এই ম্যাথে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই ম্যাথটা কি এমসিকিউ এর জন্য পারফেক্ট নাকি সিকিউ এর জন্য আসে? স্যার এখানে যে ফ্যাক্ট আমরা ব্যবহার করি, আমাদের এখানে কোশ্চেন 3টা থাকে যেটা ইজি এন্ড টাফ করা যায়। দ্যাট মিন্স 2, 3, 4 মার্কসের যে কোশ্চেন, এটাকে আমরা ইজি এন্ড টাফ করার একটা সুযোগ আছে। এখন যদি দেখা যায় তোমার 2 আর 4 এই দুইটা টাফ কোশ্চেন থাকে, ক্রিটিক্যাল কোশ্চেন হয়, তাহলে 3 মার্কসের কোশ্চেনটা ইজি থাকে। আর যদি দেখা যায় যে না তোমার সবগুলোই মডারেট লেভেলের কোশ্চেন থাকে, তাহলে দেখা যায় এই ম্যাথটা সিকিউতে আসার চান্স নাই। ঠিক আছে, বাট যদি এরকম হয় যে 2 and 4 এই কোশ্চেন দুইটা বেশ ক্রিটিক্যাল হয়, তাহলে 3 মার্কসের কোশ্চেনটা ইজি করা হয়। কারণ যদি এরকম হয় যে পুরো কোশ্চেনটাই টাফ, কোনো স্টুডেন্টই যদি সেটাকে টাচ না করে, তাহলে বুঝতে হবে যে কোশ্চেনটা আসলে একটা ভালো কোশ্চেন হয় নাই। ঠিক আছে, সো দ্যাট কোশ্চেন এরকম করা যাবে না যে স্টুডেন্ট একেবারেই পারবে না। বাট কিন্তু স্যার স্যার এই ম্যাথটা কিন্তু আমার কাছে মনে হয় এমসিকিউর জন্য কিন্তু বেশ বড়, কারণ তোমাকে 2বার ম্যাথ করতে হচ্ছে, সো দ্যাট এমসিকিউর জন্য কিন্তু ম্যাথের লেন্থ বেশি হয়ে যায়। স্যার এমসিকিউর ক্ষেত্রে স্যার এই যে হাফ রিডক্স রিঅ্যাকশন যেটা স্যার, এটা করতে তো অনেক সময় লেগে যায় স্যার, তো ওটার ক্ষেত্রে কোনো সলিউশন আছে কি স্যার? স্যার এমসিকিউতে আসলে ওইভাবে তোমার ওই যে ব্যালেন্সিংটা আমরা করে আসছি, এই ব্যালেন্সিং কিন্তু এমসিকিউতে আসবে না। কারণ এই চ্যাপ্টার থেকে যখন কোশ্চেন আসে, মানে মোস্ট পসিবিলিটি অ্যারাউন্ড 80% অ্যান্ড তার থেকেও বেশি যে তোমার এই ব্যালেন্সিং 3 মার্কসের একটা কোশ্চেনে আসবে। ঠিক আছে, অথবা 4 মার্কসের একটা কোশ্চেনে তোমাকে ব্যালেন্স করতে দিয়ে শেষে হয়তো একটা ছোট ম্যাথ করতে দিবে। ঠিক আছে, সো দ্যাট ব্যালেন্সিং একেবারেই হচ্ছে 3 মার্কসের কোশ্চেনে আসার কোনো চান্স নাই, সরি এমসিকিউতে আসার কোনো চান্স নাই। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ইভেন ধরো এই ম্যাথটাকে আমরা চাইলে অন্যভাবে কিন্তু করতে পারতাম। এখানে যেমন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন পেয়েছো না, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন ইউজ করে হয়তো আমি আরেকটা সলিউশনের কনসেন্ট্রেশন তোমাকে ডিটারমাইন করতে দিতে পারি। ঠিক আছে, সাপোজ আমি এরকম একটা সলিউশন করলাম যে ধরে নাও এখানে আমি আয়রন সালফেট নিয়েছি, এখানে আমি আরেকটা সলিউশনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, এখানে ধরে নাও আমি অক্সালিক অ্যাসিড বা হাইড্রোজেন পারঅক্সাইড নিলাম। সো এখানে আমি তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউমটা দিয়ে দিলাম, এখানে ভলিউমটা দেওয়া আছে, এইখানে তোমার এই যে এই ভ্যালুটা দেওয়া আছে 5 গ্রাম আয়রন, এটার ভলিউম দেওয়া আছে। তো আমি বললাম যে তুমি এটার কনসেন্ট্রেশন বের করো, কিভাবে করবে। এখন এটাও একটা রিডিউসিং এজেন্ট, এটাও একটা রিডিউসিং এজেন্ট, তুমি অক্সিডাইজিং এজেন্ট ছাড়া তো ইউজ করার কোনো সুযোগ নাই। তখন তুমি কি করলে, তুমি এইটা থেকে এটার কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করলে, দেন এটা থেকে এটার কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করলে। তাহলে দুইটা ম্যাথ যখন দিচ্ছি, ম্যাথটা বেশ একটু লেন্দি হয়ে যাচ্ছে, হয়তো তখন এই ম্যাথটাকে আমরা 4 মার্কসের জন্য একটা ম্যাথ হিসেবে প্লট করে দিতে পারি। তখন দেখা যাবে হয়তো এখান থেকে যে কোনো একটা, হয় আয়রন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 3 মার্কসের কোশ্চেনে দেওয়া যেতে পারে, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড অক্সালিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফাইড এটাকে 3 মার্কসের কোশ্চেনে দেওয়া যেতে পারে। সো দ্যাট দেখো 3 মার্কসের কোশ্চেনটা বেশ ছোট হয়ে গেছে, বাট 4 মার্কসের কোশ্চেনটা বেশ লম্বা হয়ে গেলে হয়তো 2 মার্কসের কোশ্চেনটাও একটা ছোট কোশ্চেন চলে আসবে। বোঝা গেল? তো ওই যে যখন আমরা কোশ্চেন প্লট করি, তখন এরকমও কিন্তু কখনো কোশ্চেন করি না যে পুরো কোশ্চেনটা অনেক লেন্দি, যে তুমি অ্যারাউন্ড 28 বা 29 মিনিটসে শেষ করতে পারবে না। ঠিক আছে, কাজ আমাদের কোশ্চেন প্যাটার্নটাই থাকার কথা এরকম, যেন তুমি অ্যান্সার করার পরেও, মানে প্রশ্ন পড়ে অ্যান্সার করতে তোমার টোটালি 30 মিনিটস টু 31 মিনিটস এর মতো লাগে। ওকে স্যার, এই ম্যাথটা স্টার্ট করি। আচ্ছা এই ম্যাথটা করব, এই ম্যাথটা স্যার সহজ, তার চেয়ে এইটা করি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 5 গ্রাম ব্লিচিং পাউডার ইজ ডিসলভড ইন ওয়াটার and prepared 100 ml solution.
50 ml of the solution reacted with potassium iodide to liberate iodine. স্যার এটা আয়োডিন হবে, তো আয়োডিন হবে, 2টা সাবস্ক্রিপ্ট হবে। And 20 ml 0.2 molar sodium thiosulfate is required to titrate the liberated iodine solution. Find the concentration of chlorine in bleaching powder. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ব্লিচিং পাউডারের যে ইকুয়েশনটা পাচ্ছি সেখান থেকে তো আমি একেবারে সরাসরি ক্লোরিনটা নিয়ে চলে আসতে পারি। আমার এতখানি রিঅ্যাকশন করার কি দরকার? আমার তো এতখানি রিঅ্যাকশনের কোনো প্রয়োজন নাই। আমি ফার্স্ট স্টেপ থেকে, প্রথম রিঅ্যাকশন থেকে ক্লোরিনটা পেয়ে যেতে পারি। যেহেতু এতখানি রিঅ্যাকশন করে আমরা এটা ডিটারমাইন করেছি, তাহলে ধরে নিতে হবে আমার যেই ব্লিচিং পাউডারটা দেওয়া হয়েছে এটা 100% পিওর না। এটার মধ্যে ইমপিওর পার্ট থাকার কারণেই আমি প্রথম লাইন থেকে পুরো সলভটা করতে পারছি না, আদারওয়াইজ তো আমি প্রথম থেকেই কাজটা করতে পারতাম। তো যাই হোক, আসো আমরা রিঅ্যাকশনটা লিখে ফেলি। তো আমরা রিঅ্যাকশনটা লিখলাম। কি হয়েছে এখানে, যখনই তুমি ব্লিচিং পাউডারকে ওয়াটারে ডিজলভ করছো তখনই এখান থেকে ক্লোরিন গ্যাস ফর্ম হয়। সেই ক্লোরিনটাকে আমরা ট্রান্সফার করে দিই হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইড সলিউশনে, এন্ড দেন পটাশিয়াম আয়োডাইড তখন সাবস্টিটিউট হয়ে দেখা যায় পটাশিয়াম ক্লোরাইড এন্ড আয়োডিন সলিউশন ফর্ম করে। এন্ড দেন ওই যে তোমার প্রডিউসড আয়োডিন সলিউশন, সেই আয়োডিন সলিউশনকে আমরা বুরেটে থাকা সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করি। তো আমরা পুরো রিঅ্যাকশনটা লিখেছি, এবং শুধু রিঅ্যাকশনটা কিন্তু লিখিনি, আমরা পুরো রিঅ্যাকশনটাকে দেখো ব্যালেন্স করেছি। আমরা কিন্তু অনেক সময় আছে রিঅ্যাকশনে ব্যালেন্স করি না, বাট যখনই আমরা এই টাইট্রেশনের কোনো ম্যাথ করব, পুরো রিঅ্যাকশন যতগুলো স্টেপ থাকবে সবগুলোকে ব্যালেন্স করব। খেয়াল করে দেখো, আমার এখানে কোশ্চেনটায় দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট আর জানতে চেয়েছে অ্যামাউন্ট অফ ক্লোরিন। তার মানে আমার দরকার হচ্ছে থার্ড রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্ট আর ফার্স্ট রিঅ্যাকশনের হচ্ছে প্রোডাক্ট। তো এতখানি রিলেশনকে আমি কিভাবে নিয়ে যেতে পারি? আমরা কিভাবে লিখেছি, রিঅ্যাকশন বলছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট টাইট্রেট করছে 1 মোল আয়োডিনকে, সেটাই লিখেছি। 2 মোল সোডিয়াম থায়োসালফেট টাইট্রেট করছে 1 মোল আয়োডিন। এই আয়োডিনটা কোথা থেকে পেয়েছো? এখান থেকে পেয়েছো। তাহলে এই 1 মোল আয়োডিনকে সাবস্টিটিউট করেছে কে? 1 মোল ক্লোরিন। সেই জিনিসটাই আমরা লিখেছি, 1 মোল আয়োডিন সাবস্টিটিউট করেছে 1 মোল ক্লোরিন। দেখো তো স্যার, এই আমাদের যে ফোর্থ লাইনটা আমরা বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে তো স্যার, এটা অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো। সো একটা রিঅ্যাকশনের প্রোডাক্ট আরেকটা রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্ট, এন্ড দেন সেটা থেকে আবার যে প্রোডাক্ট সেটাকে আমরা আরেকটা রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্ট হিসেবে ইউজ করেছি। সো দ্যাট আমাদের এই লাইনে কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন না থাকে, আমার তো দরকার হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর ক্লোরিন, আয়োডিনের তো কোনো দরকার নাই, তাহলে এটাকে মাঝখান থেকে আমরা ভ্যানিশ করে দিলাম। তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইউনিটারি প্রসেসে 1/2 মোল ক্লোরিন। তাহলে আমাদের সোডিয়াম থায়োসালফেটের ভলিউম এন্ড সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে। আমরা জানি মোল নাম্বার ইজ ইকুয়াল ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইড বাই 1000। সে কাজটাই করেছি, ভলিউম এন্ড কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করে আমরা মোল নাম্বার নিয়ে চলে আসলাম। এন্ড 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়াল হাফ মোল ক্লোরিন। তাহলে আমরা বলতে পারছি 0.004 মোল সোডিয়াম থায়োসালফেট 0.004 ইন্টু হাফ মোল ক্লোরিন। সেখান থেকে তুমি ক্লোরিনের মোল নাম্বার পেয়েছো, এন্ড দেন ক্লোরিনের যেই মলিকুলার ম্যাস সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে ক্লোরিনের তুমি অ্যামাউন্টটা পেয়ে গেছো। এখন কি চেয়েছে? পার্সেন্ট অফ ক্লোরিন ইন ব্লিচিং পাউডার। এখানে একটা কাজ আছে, এই কাজটা আমরা প্রায় হচ্ছে ভুল করি। কিভাবে? খেয়াল করো, তুমি যে ক্লোরিনের অ্যামাউন্ট পেয়েছো সেটা পেয়েছো তুমি টাইট্রেশন থেকে। তুমি টাইট্রেশনে কতটুকু ভলিউম ইউজ করেছো? তুমি টাইট্রেশনে 50 ml ভলিউম ইউজ করেছো, বাট তুমি সলিউশন প্রিপেয়ার করেছো কত? 100 ml। তাহলে তুমি যে ক্লোরিনটা পেয়েছো এটা কতটুকুর ক্লোরিন? এটা হচ্ছে সেই 50 ml সলিউশনে কতটুকু ক্লোরিন সেটা। কিন্তু আমাকে তো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 100 ml সলিউশনে ক্লোরিন কতটুকু। তখন আমরা কি করলাম? আমরা আবার ইউনিটারি প্রসেসে লিখলাম 50 ml solution contains 0.142 gram chlorine, so that 100 ml solution contains 100 into 0.0142 divided by 50. তাহলে 100 ml এর ক্লোরিন পেয়ে গেছো,
and then percent, এতটুকু ক্লোরিন, এতটুকু ব্লিচিং পাউডার, পার্সেন্ট অফ ক্লোরিন ইন ব্লিচিং পাউডার। দেখো তো স্যার ঠিক আছে কিনা? কোশ্চেন আছে স্যার? ওকে, একটু কাইন্ডলি আগের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ শিওর। কোশ্চেন আছে স্যার? না স্যার, তুলতে পারেন তো। ওকে জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে স্যার আমি ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি টাইট্রেশন পারবো। কাইন্ডলি স্যার একটু রাখতে পারবেন 1 মিনিটের জন্য জাস্ট? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 5 এর পরে 7 ছিল। হ্যাঁ স্যার, ওই যে নাম্বারিং এ আমি বোধহয় কোনোভাবে মিস করে গেছি। শুধু না, এখানে আরো কয়েকটা মিস আছে, যেমন 1 2 এটা হবে 3 হয়ে গেছে 4, এটা 4 হবে 5 and then 6 চেঞ্জ হয়ে গেছে স্যার, দুইটা স্কিপ হয়ে গেছে। স্যার যেহেতু আমরা 20 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট নিয়েছি স্যার, এজন্য এই মানে যেহেতু এই ইনফরমেশনটা দেওয়া আছে 50 ml এর জন্য, এই জন্য আমরা পরবর্তীতে ধরেছি যে 50 ml contains 0.142 গ্রাম ক্লোরিন। জি স্যার, এবং এটা আসলেই কিন্তু দেয়া হয় এই কারণে যে আমরা যখন এক্সামে থাকি তখন তো এমনিতে আমাদের একটু প্রেসার কাজ করে, তাড়াহুড়ো করি, তখন আমরা ধরে নিই কি ওকে দেন ক্লোরিনের অ্যামাউন্ট পেয়েছি, ব্লিচিং পাউডারের অ্যামাউন্ট দেওয়া আছে, এন্ড দেন ওই যে পার্সেন্ট করে ম্যাথ শেষ করে দিই। বাট এই জায়গাতে হচ্ছে আমাদের ভুলটা হয়ে যায়। এবং তুমিও দেখবে এক্সামে খুব একটা কিন্তু এরকম দেয় না যেই সলিউশনটা প্রিপেয়ার করেছো সেটাই টাইট্রেশন ইউজ করেছো। এক্সামে আমরা খুব কম সময় দেখি এই জিনিসটা হয়। এক্সামে অলওয়েজ দেখা যায় একটা পার্ট রেখে আরেকটা পার্ট নিয়ে টাইট্রেট করে। ওকে স্যার, যদি শেষ হয়ে যায় তাহলে আমি পরের টপিকে চলে যাই, যদি আমাদের টাইট্রেশন আর কোনো কোশ্চেন না থাকে। তোমরা বাকি যে 3টা ম্যাথ আছে, বাকি 3টা ম্যাথ একটু বাসায় ট্রাই দাও, এন্ড আগামী দিন তো আমরা আলোচনা করতেই পারবো যদি আমাদের ম্যাথে কোনো প্রবলেম থেকে থাকে। আর তোমাদের বইয়ে হয়তো আরো ম্যাথ আছে, যদি কোনো ম্যাথে প্রবলেম পাও আমাকে শেয়ার এই করলে আমি স্লাইডের পরেরটা একটু যেতে পারবেন স্যার? তুমি কি লিখছো Thank you, নাকি? ওয়েল স্যার, আমার যে স্ক্রিনশটটা নেওয়া হয়নি, আমি তো পিসি তে চালাচ্ছি যার কারণে। স্যার পিসিতে কিন্তু স্ক্রিনশট অনেক সহজ, মোবাইলের থেকেও। উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন একসাথে চাপ দাও, হ্যাঁ। স্ক্রিনশট হয়ে যাবে। ইভেন যদি এরকম হয় যে তুমি একসাথে চাপ না দিতে পারছো, উইন্ডোজ বাটনটাকে চেপে রেখে প্রিন্ট স্ক্রিনে দাও, দেখবা স্ক্রিনশট হয়ে যাবে। হ্যাঁ ফারদিন স্যার বলো। স্যার 2 নাম্বার ম্যাথটা একটু দেখানো যাবে? 2 নাম্বার ম্যাথটা ক্যাপ্টেন সাহেব শেষ পার্টটা হয়েছিল কি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে প্রিন্ট স্ক্রিন আর স্যার 4 আর নাম্বারটা। উইন্ডোজ। আচ্ছা 4 নাম্বারটা। ওকে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে স্লাইড অফ করে দিচ্ছি। এখন যদি কেউ মিস করে যায় তাহলে বন্ধুদের সাথে তোমরা হচ্ছে তোমাদের যে গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিও। ওকে, তাহলে আসো আমরা আমাদের নতুন টপিক স্টার্ট করি। আমাদের নতুন টপিক এটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট ল। আসো আমরা বিয়ার-ল্যাম্বার্ট ল স্টার্ট করে দিই। তাহলে বিয়ার-ল্যাম্বার্ট ল, তাহলে বিয়ার-ল্যাম্বার্ট ল এটা আমাদের এই চ্যাপ্টারের আদার একটা পার্ট, এবং এই পার্টটার সাথে আগের পার্টের তেমন কোনো রিলেশন নাই, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বোধহয় কিছু টপিক বলেছিলাম একটু বাসায় পড়তে, অ্যাটমিক অ্যাবজর্পশন, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এইচপিএলসি এন্ড জিসি। ওইখানে দেখা যায় যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি পার্টটা আছে, ওইখানে কিছুটা বিয়ার-ল্যাম্বার্ট ল এর ইউজ আছে, ঠিক আছে? সো বিয়ার-ল্যাম্বার্ট ল সাধারণত আমরা এই টাইপের কিছু ইউজে কাজ করি, কিছু স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখা যায় আমাদের বিয়ার-ল্যাম্বার্ট ল আমরা ইউজ করে থাকি। তো বিয়ার-ল্যাম্বার্ট ল এটা ইম্পর্টেন্ট, এটার পাশে একটা স্টার দিও, কজ বিয়ার্স ল আর ল্যাম্বার্টস ল এই দুইটা যেই ল আছে এই ল গুলো 1 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কজ এই পাশ থেকে আসলে সেরকম কোনো সিকিউ তো আসে না। বিয়ার-ল্যাম্বার্ট ল এর ম্যাথ এমসিকিউ তে আসে, কারণ ম্যাথটা একদম ছোট। বিয়ার-ল্যাম্বার্ট ল এর এই পার্ট থেকে কোশ্চেন আসেই হচ্ছে 4টা, বলে স্টেট বিয়ার্স ল অর ডিফাইন ল্যাম্বার্টস ল, ম্যাথ আসে এমসিকিউ তে,
আর বিয়ার ল্যাম্বার্ট ল অ্যাপ্লিকেবল কোন কনসেন্ট্রেশনের সলিউশনের জন্য, বা কোন কনসেন্ট্রেশনের সলিউশনে আমরা বিয়ার ল্যাম্বার্ট ল অ্যাপ্লাই করতে পারি, কোথায় পারি না, এরকম একটা কোশ্চেন। এই 4টা কোশ্চেনই হচ্ছে আমাদের এই টপিক থেকে আসে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় কি জানি আমরা স্ক্রিনশট দিয়ে দিলে বোধহয় স্যার আমরা টপিকটা আজকে শেষ করে ফেলবো। ঠিক আছে, এখন তো দেখছি আমি 37th মিনিট যাচ্ছে, আর যেহেতু আমাদের পরে আরেকটা ক্লাস আছে, স্যার আমাদের পরের ক্লাসটা কি? স্যার বায়োলজি। বায়োলজি কোন স্যার বা ম্যাডাম? বাসার স্যার। ওকে, ঠিক আছে স্যার। আরো কয়েকটা স্লাইড দিয়ে দিলে রিভিউ করে রাখতে পারবো নেক্সট ক্লাসের আগে। না স্যার, এই ওইটুকু পড়লেই চ্যাপ্টারই শেষ হয়ে যাবে, তখন আমরা নতুন চ্যাপ্টার আবার নতুন ভাবে স্টার্ট করব। ওকে স্যার, Lambert's law. The loss of intensity of a monochromic light of fixed wavelength propagating through a transparent medium of fixed length is directly proportional to the intensity of incident light. লটা বেশ টাফ। ঠিক আছে, আমি লয় না যাই, আমি অন্য জায়গাতে চলে আসি, আমি ইজিলি এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি, এতে আমরা বুঝতে পারবো যে আমাদের ল্যাম্বার্টস লতে আসলে কি বলা হয়েছে। তো কি বোঝাচ্ছে? মনোক্রমিক মানে হচ্ছে একটা কালার, মানে আমরা নরমালি যে লাইটটা দেখি এটা হচ্ছে তো কম্বাইন্ড কালার, এখানে 7টা কালার একসাথে থাকে। মনোক্রমিক বলতে যে কোনো ফিক্সড একটা কালার, রেড আর ব্লু, গ্রিন, যে কোনো একটা কালার। ওকে স্যার, শুরু করছি। তো মনে করো আমরা যে কাজটা করছি, আমাদের একটা লাইট সোর্স থেকে আমরা একটা ডেফিনিট ইন্টেন্সিটির একটা লাইট নিয়ে কাজ করছি। সাপোজ আমাদের যেই লাইট ইন্টেন্সিটি সেটা হচ্ছে I0 ক্যান্ডেলা। I0 ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে লাইট ইন্টেন্সিটির বা লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট। তাহলে আমরা I0 ক্যান্ডেলা ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের একটা ভ্যাকিউম ধরতে পারো, বা তুমি ধরতে পারো এটা এয়ার, ভ্যাকিউম অর এয়ার, এটা ধরে নাও একটা গ্লাস মিডিয়াম। তো তোমার যে গ্লাস মিডিয়ামটা তুমি ইউজ করছো সেই গ্লাস মিডিয়ামের থিকনেস অথবা লেন্থ বি। তো যখনই আমাদের এই যে লাইট সোর্স থেকে লাইট রেটা আমাদের এই গ্লাসের ভেতর দিয়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছি পারপেন্ডিকুলারলি আমরা এখানে ইনসিডেন্ট লাইটটাকে পাস করছি। সো প্রপাগেটিং যেই প্রসেস সেটা দেখা যাচ্ছে এটা একটা পারপেন্ডিকুলার ওয়েতে এখান দিয়ে আমরা পার করে চলে যাচ্ছি। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে লাইট, আমরা জানি লাইট মানেই হচ্ছে ফোটনের ফ্লো অফ নাম্বার অফ ফোটনস। তো যখনই আমাদের এই ফোটন গুলো আমাদের এই গ্লাস মিডিয়ামটা ভেদ করে যাচ্ছে, গ্লাস মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, আমার গ্লাস মিডিয়ামের যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো দেখা যাবে আমাদের এই ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। দেখা যায় অনেক সময় তারা ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব করে এন্ড দেন তারা এক্সাইটেড স্টেটে যেতে পারে। আবার অনেক সময় আছে ফোটনের এনার্জিটাকে অ্যাবজর্ব করে তাদের হিট বেড়ে যায়। এরকম কিছু ইন্টারঅ্যাকশন হচ্ছে। তো এই ইন্টারঅ্যাকশনের কারণে দেখা যায় কি আমাদের এই যে নাম্বার অফ ফোটন ছিল, এই নাম্বার অফ ফোটনের কিছু পার্ট অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে I0 হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, IA হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্বড লাইট। যতটুকু ইন্টেন্সিটি আমাদের ওই যে আমাদের গ্লাস পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাকশনের কারণে অ্যাবজর্ব হয়ে গেছে, সেটুকু হচ্ছে আমাদের IA। এন্ড তারপর যে লাইটটা বের হয়ে চলে এসেছে সেটাকে আমরা বলছি ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের I হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট। তো অবভিয়াসলি আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের I0 ইজ ইকুয়াল হচ্ছে IA প্লাস I, কারণ I0 টাই ডিভাইড হয়ে একটা পার্ট অ্যাবজর্ব হয়েছে আর একটা পার্ট ট্রান্সমিট হয়ে গেছে। দেয়ারফর আমরা এখানে লিখতে পারবো I0 ইজ গ্রেটার দেন I। তার মানে যখনই তোমার একটা লাইট কোনো একটা মিডিয়াম পাস করে যায় তখনই তার ইন্টেন্সিটি লস হয়। আমরা যেটা বলছি এই যে আমাদের ইন্টেন্সিটির যে লস, এটা হচ্ছে তুমি তোমার যত ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি বাড়াবে তত বাড়বে। খেয়াল করো, আমরা বলছি কি আমাদের এই যে লস মানে আসলে কি অ্যাবজর্ব যতটুকু হচ্ছে সেই এই লসটা ডিপেন্ড করছে কার উপর? এই লসটা ডিপেন্ড করছে তোমার ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটির উপর। ক্লিয়ার? কিভাবে সেটা? মনে করো
তুমি যে পরিমাণ লাইট এখানে হচ্ছে পাস করার চেষ্টা করো তার 10% ইন্টারাকশনের কারণে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি কিভাবে। আমি যে ইন্টেন্সিটি লাইট আমার এই সিস্টেমে পাস করতে চাই, গ্লাস মিডিয়ামের মধ্য দিয়ে পাস করতে চাই, তার 10% আমার এই গ্লাস মিডিয়ামের পার্টিকেলের সাথে ইন্টারাকশনের কারণে লস হয়। তাহলে যদি আমি এখানে বলি যে আমি 10 ইন্টেন্সিটি বা 10 ক্যান্ডেলার একটা লাইট আমি এখানে পাস করলাম, ঠিক আছে, ক্যান্ডেলাকে আমরা শর্টলি সিডি দিয়ে লিখি, 10 ক্যান্ডেলার লাইটের 10% অ্যাবজর্ব হয়ে যাবে। ট্রান্সমিট হচ্ছে কত? 9 ক্যান্ডেলা। তাহলে তোমার লস কতটুকু? 1। যতটুকু অ্যাবজর্ব হয়েছে সেটাই তোমার লস। ঠিক আছে, তো এই কাজটাই তুমি যদি মনে করো যে তুমি 100 ক্যান্ডেলার একটা লাইট নিয়ে করলে, ঠিক আছে, তুমি কি করলে, তুমি একটা 100 ক্যান্ডেলার লাইট এখান থেকে পাস করলা, সো 100 ক্যান্ডেলার লাইটেরও তো 10% তোমার এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে 10% লসের পর যতটুকু বের হয়ে আসবে সেটা কত? 90 ক্যান্ডেলা। তাহলে তোমার এখন কত হচ্ছে লস? এই অবস্থায় তোমার লস হচ্ছে 10। খেয়াল করে দেখো, যখন তুমি 10 ইন্টেন্সিটির লাইট বা 10 ক্যান্ডেলার লাইট তুমি ট্রান্সমিট করার চেষ্টা করেছো, 10 থেকে তোমার লস হয়েছে হচ্ছে 1। আর যখন তুমি 100 ক্যান্ডেলার ইন্টেন্সিটির লাইট পাস করেছো, তোমার তখন লস হচ্ছে 10। তার মানে লসের অ্যামাউন্ট, লসের পার্সেন্টেজ বা লসের পরিমাণ তোমার ইন্টেন্সিটির সাথে সাথে কি হচ্ছে? বাড়ছে। কেন বাড়লো স্যার? যখন তুমি অল্প ইন্টেন্সিটি লাইট দিয়েছো তার মানে তোমার নাম্বার অফ ফোটন হচ্ছে কম। নাম্বার অফ ফোটন কম থাকার কারণে এখানে অবস্টাকলও পেয়েছে কম, ইন্টারাকশন হয়েছে কম, যে কারণে অ্যাবজর্ব হয়েছে কম। তুমি যদি 100 ক্যান্ডেলার লাইট নিয়ে কাজ করো তার মানে তখন হচ্ছে তোমার নাম্বার অফ ফোটন অনেক বেশি, যে কারণে তোমার এই গ্লাস পার্টিকেলের সাথে তোমার ইন্টারাকশনও বেশি হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমার অ্যাবজর্পশনটাও বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যত বেশি ইন্টারাকশন তত বেশি অ্যাবজর্পশন, যে কারণে কি হয়েছে? আমাদের লসের পরিমাণও বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে না স্যার? ঠিক আছে তো? জি স্যার। ওকে, এখন আমরা যদি ধরে নেই, আমি এখন এই কোয়েশ্চেনটা খুব শর্টলি স্যার পার করে যাই, কারণ আমরা জানি যে আমাদের তো ডেরিভেশন নাই, বাট আমাদের বইয়ে দেওয়া আছে, এই কারণে আমি খুব শর্টলি এটাকে কভার করে যাই। ধরে নাও আমাদের বি থিকনেসের জন্য আমাদের লস হচ্ছে ডেল আই। খেয়াল করে দেখো তো স্যার, আমরা যখনই কারো ডেল বের করি, ডেল মানি হচ্ছে ফাইনাল থেকে ইনিশিয়ালটা মাইনাস করি, তাই না? ডেল মানি তো ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস। কিন্তু খেয়াল দেখো, তোমার ফাইনালের ভ্যালু কম, ইনিশিয়ালের ভ্যালু বেশি, লাইক 9 and 10, 90 and 100, সো দ্যাট আমরা এখান থেকে যে রেজাল্ট পারবো সেই রেজাল্ট একটা নেগেটিভ ভ্যালু আসবে। এই কারণে আমরা যেটা করি, আমরা এখানে বলি যে ফর বি থিকনেস চেঞ্জ ইন ইন্টেন্সিটি is minus del I. For B thickness, change in intensity is minus del I. Change in minus দেওয়ার মানে কি? যখনই তুমি বলছো চেঞ্জ ইন ইন্টেন্সিটি, রেজাল্ট হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে লস অফ ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি এখানে কমে যাচ্ছে। সো দ্যাট ওই লসটাকে বোঝানোর জন্য আমরা কি করি? মাইনাস সাইনটা ইউজ করি। বাট মাইনাস সাইনটা কিন্তু আমরা অন্য একটা ইন্টেনশন নিয়ে ইউজ করছি। কেন? কারণ ডেল আই এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ। আমি যদি এর সামনে একটা মাইনাস সাইন বসাই তাহলে আমার টোটাল ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে না? সো দ্যাট আমরা এখানে বলছি যে চেঞ্জ ইন ইন্টেন্সিটি মাইনাস ডেল আই, কারণ আমরা জানি আই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, সো দ্যাট ডেল আই এর ভ্যালু নেগেটিভ, সামনে একটা মাইনাস, সো দ্যাট মাইনাস অ্যান্ড মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এখন এই বি থিকনেস না ধরে আমি যদি খুব ছোট্ট একটা থিকনেস ধরি, তাহলে ছোট্ট থিকনেসটাকে আমরা কি বলতে পারি? ডিবি। সো দ্যাট ডিবি থিকনেসের জন্য আমার ইন্টেন্সিটির চেঞ্জ তখন তো আর ডেল লেখার সুযোগ নেই, তখন আমরা কি লিখে দিতে পারি? তখন আমরা লিখে দিতে পারি ডিআই। অর ইউনিট থিকনেসের জন্য লস কত? ডিআই বাই ডিবি। এই টার্মটাকে আমরা বলি লস অফ ইন্টেন্সিটি উইথ দ্য লেন্থ অফ মিডিয়াম। লস অফ ইন্টেন্সিটি উইথ দ্য লেন্থ অফ মিডিয়াম অর থিকনেস অফ মিডিয়াম। And then Beer-Lambert law কি বলা হয়েছে? Loss of intensity with the thickness or with the length of medium is directly proportional to the light intensity. So that directly proportional to I. Okay?
ঠিক আছে তো স্যার? জি স্যার, ঠিক এখন আছে স্যার। আমি যদি আমার এই যে ডিবি থিকনেস এটাকে বিতে নিয়ে যেতে চাই, তাহলেই আমাকে বোধহয় ম্যাথ করা শুরু করতে হবে, তাই না? তার মানে দেখো কেমিস্ট্রিতেও ইন্টিগ্রেশন করা লাগছে। তোমরা হয়তো এতদিন টের পেয়েছো যে ফিজিক্সে বোধহয় ইন্টিগ্রেশন করতে হয়, এখন দেখো কেমিস্ট্রিতেও ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে আমি যদি আমার থিকনেস ডিবি থেকে বিতে কনভার্ট করতে চাই, আমাকে কি করতে হচ্ছে? আমাকে এখানে একটুখানি ইন্টিগ্রেশনের হেল্প নিতে হচ্ছে। সো ইন্টিগ্রেশন করতে হলে আমাকে যেটা করতে হবে, আমার অপারেটরটা একটু চেঞ্জ করতে হবে। সো দ্যাট আমি অপারেটরটা চেঞ্জ করার একটুখানি ট্রাই দেই। আমি কিভাবেই কাজটা করতে পারি, আমি এই প্রপোর্শন সাইনটাকে ওমিট করে দিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসলাম। ধরে নাও এটা k1। নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি? di by i is equal k1, নিচে তো হবে db, db। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করি। আমি ইন্টিগ্রেট করতে চাই কতটুকু রেঞ্জে? আমি 0 থেকে স্টার্ট করতে চাই। ওকে, আসো তো দেখি 0 তে কি হয়। স্যার, যখন তোমার কোনো থিকনেস ছিল না, থিকনেস ইজ 0, তোমার তখন লাইট ইন্টেন্সিটি কত ছিল? I0। তাহলে আমরা এখানে বসাবো i0। আর যখনই আমাদের থিকনেস হয়ে গেছে b, তখনই আমার লাইট ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে কত হয়ে গেল? i। তাহলে আমরা তখন এখানে লিখবো যে যখনই আমার লেন্থ হয়ে যাবে b, আমার ইন্টেন্সিটি হয়ে যাবে i। ভেরি গুড। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি? মাইনাস ln or ln যেটা বলো, নিচে হচ্ছে i0 and i, এখানে আমরা লিখতে পারবো k1 is equal b 0 থেকে b। নেক্সট লাইনে কি লিখে ফেলা যাবে স্যার? মাইনাস ln i প্লাস, আমি একটা লাইন স্কিপ করেছি, and k1b or ln i0 by i is equal k1b। লনটাকে আমরা চাইলে log এ 3 ln i0 by i is equal k1b। নেক্সট আমরা কি লিখতে পারি? আর এখানে লগ হবে না? লগে কনভার্ট না করলে হবে না? জি স্যার, জি স্যার, আমি করছি স্যার। তোমরা এগিয়ে যাও, আমি কারেকশন করছি। লগে কনভার্ট না করলে হবে না? স্যার, ওই ইকুয়েশনে দেখবে গিয়ে এটা লগেই দেওয়া, সো আলটিমেটলি দরকার পড়ে। ঠিক আছে, আমি তোমাকে এই যে পরে একটা আরেকটা ইকুয়েশন ফর্ম করব, তো ওই ইকুয়েশনের লগটা দরকার পড়ে। সো দেন আমরা তখন বলতে পারি log 1 by t is equal, এটাকে আমরা লিখতে পারি k0 b। ওহো, আরেকটা লাইন দরকার ছিল, আরেকটা লাইন কই লিখি? নিচে লিখি, or log 1 by t directly proportional to b। এখানে ওই যে k প্রাইম জিনিসটা কি? k প্রাইম হচ্ছে k1 by 2.303। মানে তুমি একটা দেখা যাবে যে তুমি একটা কনস্ট্যান্টকে যদি আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ডিভাইড করো, তখন সেটাও কনস্ট্যান্ট হয়ে যায়। সেই কারণে আমরা যখন k1 by 2.303 দিয়েছি, তখন এটা কি হয়ে গেছে? আরেকটা কনস্ট্যান্টে ট্রান্সফর্ম হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা এখানে t লিখেছি না, t মানে হচ্ছে ট্রান্সমিটেন্স। সো দ্যাট t ট্রান্সমিটেন্স ইজ ইকুয়াল i by i0। t ট্রান্সমিটেন্স ইজ ইকুয়াল হচ্ছে i by i0। আমি পাশে সাইড নোটটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাশে সাইড নোটটা যদি দেই, t is equal i by i0, এটাকে আমরা বলি ট্রান্সমিটেন্স। ঠিক আছে, জি স্যার। এই পর্যন্ত কি হয়েছে স্যার? জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে আমি তো ল্যাম্বার্ট ল কমপ্লিট করতে পারলাম, কিন্তু বিয়ার্স ল তো কমপ্লিট করতে পারি নাই। তুমি বিয়ার্স ল এর একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আগামী দিন আমরা বিয়ার্স ল থেকে স্টার্ট করে দিব। ঠিক আছে, সেম সবকিছু আগেরটাতে যেহেতু আমরা শুধুমাত্র লেন্থ নিয়ে কথা বলেছি, সেখানে হচ্ছে আমরা এখানে কনসেন্ট্রেশন নিয়ে কথা বলছি। ওকে, ফারদিন আমাকে জিজ্ঞেস করছে, স্যার k1 কেন ধরেছো? স্যার, বিয়ার্স লতে আমরা এখানে k2 ধরে কাজ করব।
এই কারণে ওইখানে K1 রেখে এসেছিলাম। স্যার লাস্ট স্লাইডে কি একটু যাওয়া যাবে কাইন্ডলি? শিওর স্যার। স্যার ইন্টিগ্রেশনটা কি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য? না না স্যার, এটা তো আমাদের বইয়ে দেওয়া আছে, ডেরিভেশনটা এই কারণে আমরা করেছি। স্যার থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে বিয়ার্স ল আমরা একটু তুলে ফেলি, অথবা যদি আমাকে তোমরা 2-3 মিনিট সময় দাও, আমি পুরো বিয়ার্স ল্যাম্বার্ট লই শেষ করে ফেলতে পারবো। নাকি আমরা নেক্সট দিন করবো না? আচ্ছা নেক্সট দিন করবো না, দরকার নেই, আগামী দিন করবো, কারণ যেহেতু সামনে ক্লাস আছে, আমরা নেক্সট দিন করবো স্যার। এই ল গুলো এক্সপেরিমেন্টাল কিনা স্যার? আমরা থিওরিটিক্যাল লটা করছি, কিন্তু আমরা এটা এক্সপেরিমেন্টালি কিছুক্ষণ পর মানে হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাপ্লাই করবো স্যার। স্যার আমি যে অ্যাবসেন্ট লিস্টটা দিয়ে দিয়েছিলাম স্যার, আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি স্যার, আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি স্যার। there has been an error স্যার, 93 এর নেট চলে গিয়েছে, একটু প্লিজ ও প্রেজেন্ট। আচ্ছা 93 তে স্যার আমি প্রেজেন্ট দিয়ে দিব স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, বিয়ার্স ল তোলা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, লিভ নিচ্ছি স্যার, দেখা হবে স্যার নেক্সট দিন।